আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাল দলিল কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ 100% বিশুদ্ধ জাল দলিল কি হিসাবে তৈরি করে, যেটি আদালতে মামলা করলেও আমরা সেটিকে ফ্রড ডিট অথবা জাল দলিল বলে প্রমাণ করতে পারি না। তো বন্ধুরা, আমার গত পর্বে যে ভিডিওগুলো ছিল, প্রথম ভিডিওতে আমরা দেখেছি জাল দলিল কি এবং জমির দলিল কি করে জাল হয়। 2 নম্বর ভিডিওতে আমরা দেখেছি যে জাল দলিল কিভাবে শনাক্ত করতে হয়। 3 নম্বর ভিডিওতে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে জাল দলিল কি হিসাবে বাতিল করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব 100% কার্যকরী জাল দলিল তারা কি হিসাবে তৈরি করে, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব জমির বিক্রেতা হিসাবে আপনাকে কি কাজগুলো করণীয়। তো যাই হোক বন্ধুরা, আমরা জানি যে জমির জাল দলিলের প্রধানত 3টি শ্রেণী। একটি হচ্ছে রেজিস্টারকৃত, যেটি বালামে লিপিবদ্ধ। 2 নম্বর হচ্ছে সার্টিফাইড কপি, যেটি বালামে লিপিবদ্ধ নয়। 3 নম্বর হচ্ছে আনরেজিস্টার্ড, যেগুলো রেজিস্ট্রেশনকৃত নয়। তো যেগুলো রেজিস্ট্রেশনকৃত নয়, অনেক পুরাতন স্ট্যাম্পে লিখিত, সেগুলো যারা জাল দলিল তৈরি করেন তারা অনেক পুরাতন দলিলগুলো সংগ্রহ করেন। এই দলিলগুলোতে এক বিশেষ প্রকারের কেমিক্যাল ব্যবহার করে দাতার যে জায়গায় সিগনেচার থাকে, স্বাক্ষর থাকে, সেটুকু বাদ দিয়ে এবং ইত্যাদি এইটুকু বাদ দিয়ে যে জায়গায় তাদের চেঞ্জ করা দরকার সেই সমস্ত জায়গা বিশেষ পদ্ধতির কেমিক্যাল ব্যবহার করে সেগুলো রিমুভ করা হয়, সরিয়ে দেওয়া হয়, এবং সেই জায়গায় কাঙ্ক্ষিত নাম এবং জমির দাগ, শ্রেণী এই সমস্ত কিছু এন্ট্রি করা হয়। এবং এন্ট্রি করার পরে এটি একটি বিশেষ পদ্ধতিতে বাঁশের চৌকার মধ্যে রাখা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত দলিলের মধ্যে অনেক ধরনের ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়, যাতে মনে হয় যে দলিলটি পোকামাকড়ে খেয়ে অনেক পুরাতন। তো এটি হচ্ছে যেগুলো আনরেজিস্টার্ড, সেগুলো জাল দলিল তৈরি করার প্রক্রিয়া। তো আর যেগুলো হচ্ছে সার্টিফাইড কপি, এগুলোর ক্ষেত্রে সাব রেজিস্ট্রেশন অফিসের যে সমস্ত কর্মচারী আছে তারা সাব রেজিস্টারের সিল স্বাক্ষর ব্যবহার করে তৈরি করেন। তো এগুলো আইনে তেমন টিকে না, ওই জন্য এগুলো নিয়ে আমাদের টেনশন করারও দরকার নাই। আমাদের যেটি নিয়ে টেনশন করতে হবে, যেটি আজকের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে 100% কার্যকরী জাল দলিল, যেটি বালামে লিপিবদ্ধ, মূল দলিলে যেটি লিপিবদ্ধ। তো বন্ধুরা, একটি 100% কার্যকরী জাল দলিল তৈরি করতে হলে অ্যাটলিস্ট 2 জন ব্যক্তির প্রয়োজন। 1 নম্বর হচ্ছে দলিল মুসাবিদাকারক, দলিল লেখক অথবা মুহুরি, আমরা যে নামেই জানি। 2 নম্বর হচ্ছে সাব রেজিস্ট্রেশন অফিসের যে কোনো প্রকারের একজন কর্মচারী অথবা নকল নিবেশ, যাদের সাব রেজিস্ট্রেশন অফিসে অ্যাক্সেস আছে, অর্থাৎ যারা সাব রেজিস্ট্রেশন অফিসের আনাচে কানাচে সমস্ত কিছু জানেন, এমন 2 জন ব্যক্তির অবশ্যই প্রয়োজন। তো সর্বপ্রথম হচ্ছে একটি দলিল রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন হয় স্টাম্পের, আর এই স্টাম্পগুলো ক্রয় করতে হয় ভেন্ডরের কাছ থেকে, লাইসেন্স প্রাপ্ত ভেন্ডরের কাছ থেকে। তো সাধারণত আমরা যারা জমি বিক্রি করি অথবা জমি ক্রয় করি, যেই আমরা দলিল তৈরি করি, সাধারণত আমরা মুহুরির কাছে গিয়ে বলি, তারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়। আমরা জানি না যে কতটি স্টাম্প ক্রয় করা হলো। সাধারণত স্টাম্প ভেন্ডররা যার কাছে দলিলগুলো অর্থাৎ স্টাম্পগুলো বিক্রি করেন, তারা সেখানে লিখে রাখেন কত নাম্বার থেকে কত নাম্বার কার নামে বিক্রি করা হলো। তো আমরা সাধারণত এগুলো খোঁজ নিই না যে আমার নামে কতটি স্টাম্পের পাতা ক্রয় করা হলো। তো এক্ষেত্রে তারা যতগুলো পাতা আপনার চেঞ্জ করবে, ততগুলো পাতা সেখান থেকে তারা এক্সট্রা ক্রয় করে নেয় আপনার নামেই। তো যখন ক্রয় করার পরে দলিলটি যখন সম্পাদন করে, সেখানে 2 পদ্ধতিতে তারা জাল করতে পারে। 1 নম্বর হচ্ছে সাবকবলা হেবা দলিলের 16 নম্বর যে কলামটি, সেখানে লেখা আছে কৈফিয়ত যদি থাকে। তো আপনি যখন দলিলে সিগনেচার করেন তখন আমরা এত কিছু দেখি না, শুধু আমরা সিগনেচার করে দিই। তো সাধারণ ক্ষেত্রে এই কৈফিয়ত কলমে তারা কি করে, প্রযোজ্য নয়, এটি কম্পিউটারে টাইপ করে না অথবা হাতে লিখে না, আপনার কাছ থেকে সমস্ত কিছু সিগনেচার নেওয়ার পরে এই কাজটি তারা সেখানে করে, যা যতটুকু চেঞ্জ করা দরকার দলিলে চেঞ্জ করে, সেখানে লিখে দেয় যে এর পরিবর্তে এত, এর পরিবর্তে এত, এই দাগের পরিবর্তে এই দাগ, এতটুকু জমির পরিবর্তে এতটুকু জমি। তো এই হিসাবে তারা সম্পূর্ণ কিছু লিখে দেয়। তো এটি হচ্ছে এক পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিতে যেটি করা হয় সেটি হচ্ছে দলিলের পাতা চেঞ্জ করা হয়। সাধারণত দলিলের প্রথম পাতা এবং চৌহাদ্দির পাতা, এই দুটো পাতার মধ্যেই জমির পরিমাণ, দাগ নাম্বার, শ্রেণী এই সমস্ত কিছু লেখা থাকে। আর যে সাথে হলফনামা থাকে সেখানে কিন্তু কিছু লেখা থাকে না। আর যেটি হচ্ছে সেটি হচ্ছে এলটি নোটিশ। তো আমরা এলটি নোটিশটিও ভালোভাবে
চেক করি না, সেটিও আমাদের চেক করা দরকার। তো এলটি নোটিশও তারা চেঞ্জ করে দেয়, অর্থাৎ দুটো এলটি নোটিশ তারা তৈরি করে। একটি যেটি আপনি যদি দেখতে চান আপনাকে দেখাবে, সেখানে দাগ নাম্বার, জমির পরিমাণ, জমির শ্রেণী সবকিছু ঠিক থাকে। আর দ্বিতীয়টি তারা তৈরি করে যেটি পরবর্তীতে তারা এই দলিলের সাথে অ্যাটাচ করবে। তো এটি হচ্ছে বিষয়, অর্থাৎ আপনার নামে তারা স্ট্যাম্প ক্রয় করলো, আপনি যখন ভবিষ্যতে চ্যালেঞ্জ করবেন স্ট্যাম্পগুলো আপনার নামে ক্রয়কৃত পাবেন। 2 নাম্বার হচ্ছে যে আমরা যখন দলিলে সিগনেচার করি, দলিলের দাতা হিসাবে দলিলের প্রতি পাতায় হয় আপনি যদি সিগনেচার করেন সিগনেচার অথবা আঙ্গুলের ছাপ দিতে হয়। আমরা প্রতি পাতায় যখন সিগনেচার করি তখন আমরা দেখি না কোনো খালি স্ট্যাম্পে আমরা সই করতে গেছি কিনা, অথবা কোনো স্ট্যাম্পে কিছু লেখা নাই, সামান্য কিছু লেখা আছে, ওই সময় আমরা সেগুলোকে সিগনেচার করে দিই। তো এক্ষেত্রে দলিল লেখক যে কাজটি করেন, তিনি আপনার যে পাতাগুলো চেঞ্জ করা দরকার, যতটি পাতা এক্সট্রা চেঞ্জ করা দরকার ততটি খালি স্ট্যাম্পে আপনার থেকে সিগনেচার নিয়ে নেয়, যেগুলো হয়ে যায় অরিজিনাল। তো পরবর্তীতে যখন দলিলটি সাব রেজিস্ট্রার বরাবর উপস্থাপন করা হয়, তার পূর্ববর্তীতে এই খালি স্ট্যাম্পগুলো সরিয়ে নেওয়া হয় এবং সাব রেজিস্ট্রার সাধারণত 22 নম্বর কলমে সিগনেচার করে দেন, বাকি জায়গাগুলো শুধু পেন্সিল দিয়ে টিক মেরে দেন। এবং বাকি ভিতরে সমস্ত যখন পে অর্ডারগুলো চেক করা হয়, দলিলে লিপিবদ্ধ করা হয়, তারপরে জাস্ট যে প্রথম পাতার অপোজিট সাইডে যে জায়গায় আঙ্গুলের ছাপ দিতে হয় সেখানে সাব রেজিস্ট্রার নিচের দিকে সিগনেচার করে দেন। তো তারা যে কাজটি করে, দুটো পাতাই চেঞ্জ করে, একটা হচ্ছে প্রথম পাতা, দ্বিতীয় হচ্ছে চৌহাদ্দির পাতা, অর্থাৎ যে জায়গায় জমির শ্রেণী, দাগ নাম্বার, জমির পরিমাণ লেখা আছে এই পাতাটি চেঞ্জ করে দেয়। আর এখন আসি যে ব্যাংক ড্রাফটসের ক্ষেত্রে। সাধারণত ব্যাংক ড্রাফটসে যখন আমরা আবেদন করি পে অর্ডার করার জন্য, সেখানে আবেদনকারীর নাম ঠিকানা লিখতে হয়। তো আমরা যেহেতু নিজে করি না, তো সেখানে তারা শুধু ধরুন যে একটি রেজিস্ট্রেশন খরচ, সেখানে তারা শুধু লিখে রেজিস্ট্রেশন খরচ, স্থানীয় কর এবং আপনার নামটি লিখে দিল। তো এর পরবর্তীতে ব্যাংক আমাদেরকে যে পে অর্ডারটি অর্থাৎ যে ব্যাংক চেকটি দিয়ে থাকে সেখানে কিন্তু কোনো নাম থাকে না, সেখানে শুধু যে চেক নাম্বার তার নাম্বার থাকে এবং টাকার পরিমাণ দেওয়া থাকে। তো এই জন্য আর কোন কোডে জমা করা হলো সেটি থাকে। তো এই যে চেকগুলো যখন জমির পরিমাণ বাড়ানো হবে, শ্রেণী বাড়ানো হবে, তখন দামের সাথে অ্যাডজাস্ট করার জন্য তারা এই যে মূল যে পে অর্ডার ছিল সেগুলো জমা করে না। এর জন্য তারা যেই পরিমাণ জমি আপনার কাছ থেকে লিখে নেবে সেই পরিমাণের জন্য আলাদা করে তারা পে অর্ডার করে এবং আপনার এই পে অর্ডারগুলো তারা অন্য দলিলে অন্য জনের কাছে বিক্রি করে দেয়। এটি হচ্ছে মূল বিষয়। কারণ হচ্ছে যখন জাল দলিল পরীক্ষা করতে হয় তখন এই ব্যাংক পে অর্ডার থেকেও আমরা সেখানে কোনো অস্তিত্ব খুঁজে পাই না। আর এলটি নোটিশের ক্ষেত্রেও তারা সেটি চেঞ্জ করে দেয়। ওই জন্য আমরা যদিও উপজেলা ভূমি অফিস থেকে এলটি নোটিশ উঠিয়েও সেখানেও থেকে আমরা জাল দলিল শনাক্ত করতে পারি না। তো তাহলে দেখুন, আপনার নামে স্ট্যাম্প ক্রয় করা হলো, আপনার কাছ থেকে খালি বা ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার নিয়ে নেওয়া হলো, এলটি নোটিশে সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া হলো। তো বাকি কাজটুকু যে বালামে লিপিবদ্ধ করা, সমস্ত যে অপোজিট যে ব্যাংক পে অর্ডার অর্থাৎ অরিজিনালগুলোর পরিবর্তে আরেকটি অরিজিনাল ব্যাংক পে অর্ডার, এই সমস্ত কিছু লিপিবদ্ধের কাজ করেন সাব রেজিস্ট্রেশন অফিসে যে কর্মচারী অসাধু যার সাথে যোগাযোগ করে জাল দলিলটি তৈরি করা হচ্ছে, তারা বাকি কাজ করে দেয়। তো এবং সর্বশেষ যে 52 ধারার রসিদ দেওয়া হয়, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, তবে আমরা এটি সবসময় লক্ষ্য করি না। তো সেখানেও 52 ধারার রসিদেও হয়তো তারা শুধু দলিল নাম্বারটি লিখে, অথবা কোনো কোনো এলাকায় যে দলিল এই যে 52 ধারার রসিদ সেটি দেওয়াই হয় না, যদিও দেওয়া হয় সেখানে আপনাকে ভুলটি দেওয়া হয়, অর্থাৎ যে পরিমাণ আপনি বিক্রি করেছেন সে পরিমাণ দেওয়া হয়। আর সেখানে সাব রেজিস্ট্রার যে সিলটি সেটি অফিস সহকারী মেরে দেন, সেখানে সাব রেজিস্ট্রার নিজে কিন্তু সিগনেচার করেন না। তো এইভাবেই একটি জাল দলিলে তৈরি হয় এবং এটি বালামে লিপিবদ্ধ হয়ে যায়। তো এই জায়গায় যখন দলিলটি নিয়ে যখন কোনো মামলা মোকদ্দমা হবে, যেমন ধরুন আপনি এক দাগের জমি বিক্রি করেছেন যেটি কম দাগ, সেম সমপরিমাণ জমি অন্য দাগে তারা আপনার কাছ থেকে লিখে নিল, দলিলটি অরিজিনাল হয়ে গেল, সেটি আদালতে মামলা করলেও আপনি বাতিল করতে পারবেন না। আর সেটি হচ্ছে জমির পরিমাণ বাড়িয়ে যদি দেয়, তারা সেখানে ব্যাংক ড্রাফটস এবং এলটি নোটিশটি চেঞ্জ করে দেয়। তো এইভাবে একটি 100% কার্যকরী জাল দলিল তৈরি করা হয়। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা এর থেকে পরিত্রাণ কি পাবো? পরিত্রাণ অবশ্যই আছে, তার জন্য দেখতে থাকুন নেক্সট পর্ব, যেখানে আমরা আলোচনা করব জমির বিক্রেতা হিসাবে আপনার কি করণীয়। আসসালামু আলাইকুম।